আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি। ঘরে বসে ডিপিএড অনুশীলন করছে আমি কমল বরণ বিশ্বাস, ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই কুষ্টিয়া। আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিষয়গানের একটি অংশ নিয়ে কথা বলবো। আমরা এর আগের পাঠে মহাবিশ্ব নিয়ে কথা বলেছি। আজকে আমরা মহাবিশ্বের অর্থাৎ পৃথিবীর একটি ম্যাপ আমরা লক্ষ্য করছি। এই পৃথিবীর একটি অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এশিয়া মহাদেশ। আর এই এশিয়া মহাদেশের একটি অংশ হলো বাংলাদেশ। তা মহাবিশ্ব সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছিলাম। আমরা মহাদেশগুলো নিয়ে, মহাসাগরগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা আমাদের এই বাংলাদেশের অংশগুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ বাংলাদেশের অবস্থান কোথায়, বাংলাদেশের কি কি আছে না আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ, অধ্যায় 7। আজকের পাঠ শেষে যে শিক্ষণফলগুলো অর্জন হবে, আমরা আশা করছি বাংলাদেশের ভূরূপ কি তা উপলব্ধি করতে এবং ভূপ্রাকৃতিক অঞ্চল শনাক্ত করতে পারবেন, বাংলাদেশের বিভাগীয় শহরগুলো সম্পর্কে বলতে অবস্থান শনাক্ত করতে পারবেন, অর্থনৈতিক কার্যাবলী, মানুষের জীবনধারা, সাংস্কৃতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভূপ্রকৃতির প্রভাব ব্যাখ্যা করতে পারবেন। একটি বড় অধ্যায়টাকে আমরা 2 দিনে শেষ করব। আজকের প্রথম দিনে এই 3টি শিক্ষণফল নিয়ে আমরা কাজ করব। তাহলে আসি এক এক করে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর, অবস্থান এবং অর্থনৈতিক জীবনযাত্রার উপরে কি প্রভাব পড়ছে। আমরা এখানে এশিয়া মহাদেশের একটি ম্যাপ দেখতে পাচ্ছি। এই মহাদেশের ছোট্ট একটি অংশ হলো বাংলাদেশ। বাংলাদেশের অবস্থানটা আমরা দেখিনি। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে দক্ষিণ এশিয়ার একটি দেশ। আমরা এখানে অবস্থানটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ এশিয়ার ভিতরে, দক্ষিণ এশিয়ার একটি অংশ বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান প্রায় 20 ডিগ্রি এবং 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। আমরা অক্ষাংশ সম্পর্কে আগে ধারণা দিয়েছিলাম। সে অক্ষাংশর যদি আমরা দেখি তাহলে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের ভিতরে বাংলাদেশের এই অবস্থান, এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে প্রায় 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। আমরা দ্রাঘিমাংশের অংশে সেই হিসেবে বলছি 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, অর্থাৎ পূর্ব দিকে অবস্থান, এবং এর ভিতর থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। মাঝখানে যে রেখাটা গেছে সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, এবং বাংলাদেশের উপর দিয়েই একেবারে মাঝামাঝি পূর্ব পশ্চিমে বিস্তৃত এই কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের আরও কিছু দেখি। চমৎকার একটি ভৌগোলিক অবস্থানে অবস্থিত হয় দেশটির জলবায়ু মনোরম, কারণ আমরা দেখছি নিচের দিকে বঙ্গোপসাগর, উপরে আবার হিমালয় পর্বত। বহু নদী এই দেশটিতে উপর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মেশার আগে তার পলিমাটি দিয়ে এই অঞ্চলকে করেছে সমৃদ্ধ। বাংলাদেশ সম্পর্কে আমরা জানবো পরবর্তী পর্যায়ে যে অনেক নদী এই দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে, সেই হিসেবে আমরা বলছি যেটা পলিমাটি দিয়ে অঞ্চলকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের একদিকে হিমালয় যেমন প্রাচীরের মতো দাঁড়িয়ে দেশটিকে হিম শীতলতা থেকে রক্ষা করছে, অন্যদিকে প্রচণ্ড গরমে বঙ্গোপসাগরের বাতাস দেশটিকে করেছে শীতল, আর বহির্বিশ্ব থেকে যোগাযোগের দ্বারও খুলে দিচ্ছে। আমরা উপরের দিকে যদি যাই তাহলে এখানে হিমালয় পর্বত দেখতে পারবো, নেপালের হিমালয় পর্বতের ভিতরে, আর নিচের দিকে আমরা বঙ্গোপসাগর দেখতে পাই। সেই হিসেবে দেখছি যে একদিক থেকে পর্বত যেমন আমাদেরকে রক্ষা করেছে, অন্যদিক দিয়ে বঙ্গোপসাগরের বাতাস আমাদেরকে শীতল করে রেখেছে। ভারতীয় উপমহাদেশের
পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশের 3 দিকই ভারত এবং দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগরের জলরাশি দ্বারা বেষ্টিত। উপরে আমরা দেখছি পশ্চিমবঙ্গ ভারত, এদিকে পশ্চিম দিকেও আমরা দেখছি ভারত, ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে আমরা দেখছি এখানে বার্মা মিয়ানমারের কিছু অংশ, পূর্বের এই অংশগুলো ভারতের আসামের অংশ, মেঘালয়ের অংশ, আর নিচের দিকে আছে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে। তা এই হলো বাংলাদেশের একটি অবস্থান। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য, পূর্ব দিকে আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার, পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের চারিদিকে অবস্থান করছে ভারতের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং মিয়ানমারের কিছু অংশ। তাহলে আমরা দেখি এক নজরে বাংলাদেশের অবস্থান, আয়তন এবং সীমানা। কোন দেশের ভৌগোলিক অবস্থানের উপরে সে দেশের ভৌগোলিক পরিবেশ নির্ভরশীল। বাংলাদেশ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। প্রাকৃতিক ও মানবীয় পরিবেশ একত্রে ভৌগোলিক পরিবেশ গড়ে তোলে। অঞ্চলভেদে ভৌগোলিক পরিবেশের বিভিন্নতার প্রভাবে মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, জীবনযাত্রা প্রভৃতিরও বিভিন্নতা হয়ে থাকে। এক এক অঞ্চলের ভৌগোলিক পরিবেশ এক এক রকম, তার ফলে তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, পোশাক পরিচ্ছদের পরিবর্তন হয়, বাসস্থান, জীবনযাত্রার পরিবর্তন হয়ে থাকে। যেমন প্রচুর খনিজ সম্পদ বা শিল্পের কাঁচামালের সরবরাহ থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান প্রভৃতি দেশের শিল্প দিক থেকে অনেক উন্নত। অন্যদিকে সাগর সান্নিধ্যে থাকা জাপান, নরওয়ে, যুক্তরাজ্য প্রভৃতি দেশের মৎস্য শিল্পের জন্য বিখ্যাত। আর বাংলাদেশ আর উর্বর পলিমাটির বাংলাদেশ, ভারত, মিয়ানমার প্রভৃতি দেশ প্রধান উপজীবিকা কৃষি। আমাদের বাংলাদেশের যেহেতু উর্বর পলিমাটি, সেজন্য প্রধান উপজীবিকা আমাদের এখানে কৃষি, কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশ। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন। নদী এবং বনাঞ্চল বাদ দিয়ে বাংলাদেশের আয়তন হয় 1,16,508 বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ উপকূল অঞ্চলে বিশাল এলাকা ক্রমান্বয়ে জেগে উঠেছে। ভবিষ্যতে এর প্রসার ঘটলে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ দক্ষিণ অঞ্চলের অংশগুলোতে কিছু অংশ বিস্তৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী হয়তো এই অংশগুলো বাংলাদেশের ম্যাপের ভিতরে আনলে সেক্ষেত্রে বাংলাদেশের আয়তন আরও বৃদ্ধি পাবে। তাহলে এক নজরে দেখে নিই আমাদের বাংলাদেশের রাজধানী, বিভাগ এবং অন্যান্য অংশগুলো কি আছে। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা জানি ঢাকা একেবারে বাংলাদেশের মাঝে অবস্থিত। এটি বাংলাদেশের প্রায় মাঝখানে অবস্থিত। এটি প্রায় 400 বছরের একটি পুরনো শহর। শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকার লোকসংখ্যা প্রায় 16.6 মিলিয়ন। বাংলাদেশ সরকার ও জনপ্রশাসনের সকল প্রধান কার্যালয় রাজধানীর শহরে অবস্থিত। অর্থাৎ আমরা এই ঢাকা শহরটা এখানে লক্ষ্য করছি, একেবারে মাঝখানে অবস্থিত। আমরা বাংলাদেশের ম্যাপকে কয়েকটি ভাগে ভাগ করা আছে, অর্থাৎ প্রশাসনিক দিক থেকে বাংলাদেশের বিভাগ যদি আমরা জানতে চাই তাহলে 8টি বিভাগে বাংলাদেশকে ভাগ করা আছে। বিভাগ দেশ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে 8টি বিভাগে আসলে ভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ। আমরা দেখছি এখানে ঢাকা বিভাগ, পরবর্তী পর্যায়ে চট্টগ্রাম বিভাগ, এই অংশগুলো বড় অংশ নিয়ে চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, এই অংশটুকু রাজশাহী বিভাগ। পরবর্তী পর্যায়ে দেখছি খুলনা বিভাগ, খুলনার পরে বরিশালের পরে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগ। পরবর্তী পর্যায়ে শেষে আসছে আমরা ময়মনসিংহ বিভাগ। আয়তনের সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ এবং সবচেয়ে ছোট সিলেট বিভাগ। প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর আছে এবং এই শহরগুলোর নাম অনুযায়ী বিভাগগুলোর নামকরণ করা হয়েছে। আসি আমরা ঢাকা বিভাগ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ম্যাপের একেবারে কেন্দ্রে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের এই হলুদ অংশটুকু ঢাকা বিভাগ। উত্তরে ময়মনসিংহ, দক্ষিণে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল ও চাঁদপুর, পূর্বে সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পশ্চিমে নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ। অর্থাৎ এই যে ঢাকা বিভাগটা দেখছি, উত্তর দিকে ময়মনসিংহে আমরা দেখছি, দক্ষিণে এখানে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, পূর্বে সুনামগঞ্জের অংশ কিছু এখানে উল্লেখ আছে এবং এপাশে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া অংশ, এদিকে
আমরা যদি যাই, রাজবাড়ির গোপালগঞ্জের পাশে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা ইত্যাদি অংশগুলো উল্লেখ করা আছে। আয়তন 31,051 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 4,67,29,000, জেলার সংখ্যা 13টি, উপজেলার সংখ্যা 123টি, সংসদীয় আসন 70টি। এই হলো ঢাকা বিভাগের সংক্ষিপ্ত কিছু পরিচয়। আমরা চলে আসি ঢাকা বিভাগের পরে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ পাহাড়, সমুদ্র, নদী, সমতল বেষ্টিত, ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূলে অনুপম সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ। বিভাগের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। এই অংশগুলো বাংলাদেশের মানচিত্রের পূর্ব দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অবস্থান, আমরা বলছি এই অংশটুকু। উত্তরে সীমানা হলো উত্তরে ভারতের আগরতলা, দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্বে মায়ানমার, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে ভোলা জেলা, শরীয়তপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী জেলা, কিশোরগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা। আয়তনের দিক থেকে দেখি আমরা 33,904 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 2,91,45,000, 2011 সালের আদমশুমারি অনুসারে। জেলার সংখ্যা 11টি, উপজেলার সংখ্যা 103টি, সংসদীয় আসন 58টি। এবার চলে আসি আমরা যে বিভাগে বাস করি, খুলনা বিভাগ। খুলনা বিভাগটা আমরা দেখছি লাল করে রাখা আছে, এই অংশটুকু খুলনা বিভাগ। খুলনা বিভাগের উত্তরে রাজশাহী, নাটোর, পাবনা জেলা, দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের উপর তটরেখা। আমরা উত্তর দিকে রাজশাহী এবং নিচের দিকে দেখছি আমরা দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের অংশগুলো আছে। আর পূর্ব দিকে এদিকে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পিরোজপুর, বরগুনা জেলা, পশ্চিম দিকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা অবস্থিত। আয়তন 22,285 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 1,55,63,000, 2011 সালে আদমশুমারি অনুসারে। জেলার সংখ্যা 10টি, উপজেলা 59টি এবং সংসদীয় আসন 36টি। জেলা আমরা সবাই জানি আমাদের খুলনা বিভাগের ভিতরে খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর অংশগুলো, এই সাতক্ষীরা অংশ সহ এই 10টি জেলা হলো খুলনা বিভাগের ভিতরে। আমরা চলে আসি সিলেট বিভাগ নিয়ে। সিলেট বিভাগে আমরা অ্যারোতে দেখিয়েছি এই লাল অংশটুকু সিলেট বিভাগ। সিলেট বিভাগের উত্তর ও পূর্ব দক্ষিণ দিকে উঁচু উঁচু পর্বত শ্রেণীর পাহাড় অঞ্চল, মূলত মেঘালয়, খাসিয়া, জয়ন্তা, ত্রিপুরার পাহাড়ের মাঝামাঝি বিস্তীর্ণ এলাকাটি হচ্ছে সিলেট বিভাগ বা প্রাচীন শ্রীহট্ট বলা হয়ে থাকে। অভ্যন্তরীণ সীমাভূমির বেশিরভাগই সমতল প্রান্তর, স্থানে স্থানে জঙ্গল ও বালুকাময় ক্ষুদ্র ক্ষুদ্র টিলা রয়েছে। সীমানা যদি আমরা দেখি, উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ভারতের রাজ্য ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা। আয়তন 12,558 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 98,07,000, জেলার সংখ্যা হলো 4টি, উপজেলার সংসদীয় আসন 19টি উল্লেখ করা আছে। রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে আমরা যদি অ্যারো দিয়ে দেখাই তাহলে এই অংশটুকু হলো রাজশাহী বিভাগের ভিতরে পড়ে। উত্তরে গাইবান্ধা জেলা, দিনাজপুর জেলা, পশ্চিমবঙ্গ ভারত, দক্ষিণে কুষ্টিয়া জেলা, রাজবাড়ী জেলা, পূর্বে জামালপুর জেলা, টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গ। রাজশাহী বিভাগে আমাদের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ। আয়তন 18,154 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 1,84,85,000, জেলার সংখ্যা হলো 8টি, উপজেলা 67টি, সংসদীয় আসন 39টি। আর রাজশাহীর উপরে নতুনভাবে আমাদের একটি বিভাগ নির্ধারণ করা হয়েছে, সেটা হলো রংপুর বিভাগ। রংপুর বিভাগ বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। উত্তরে ভারতের কুচবিহার ও শিলিগুড়ি একেবারে উপর অংশে, দক্ষিণে জয়পুরহাট জেলা, বগুড়া, পূর্বে ভারতের আসাম ও মেঘালয়, পশ্চিমে বিহার। আয়তন এখানে আমরা দেখছি 1,634.37 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 1,55,37,676, জেলার সংখ্যা 8টি, উপজেলা 58টি, সংসদীয় আসন 39টি। এই হলো রাজশাহী রংপুর বিভাগের সংক্ষিপ্ত পরিচয়। আমরা চলে আসি আমাদের নতুন বিভাগ ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহের উত্তর ভারতের মেঘালয়, দক্ষিণে টাঙ্গাইল জেলা, গাজীপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে গাইবান্ধা জেলা, বগুড়া জেলা, সিরাজগঞ্জ জেলা। আয়তন 10,485 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 1,13,70,000, জেলার সংখ্যা 4টি, উপজেলা 35টি, সংসদীয় আসন 24টি। আবার যদি বরিশাল দেখি, বরিশালের
উত্তর দিকে চলে গেছে গোপালগঞ্জ জেলা, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, চাঁদপুর জেলা। দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর। পূর্বে আমরা দেখি লক্ষ্মীপুর জেলা, পশ্চিমে বাগেরহাট জেলা। আয়তন 13,295 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 81,73,718। জেলার সংখ্যা 6টি, উপজেলা 41টি, সংসদীয় আসন 21টি। এই হলো আমাদের বিভাগীয় শহরগুলোর সংক্ষিপ্ত কিছু পরিচয়। এবার আমরা চলে আসব আমাদের বাংলাদেশের ভূ প্রকৃতি রূপ এবং ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো কেমন, বাংলাদেশের ভূ প্রকৃতি কেমন। আমরা আগেই বলেছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর পলিগুলো দ্বারা এই এলাকাগুলো সাধারণত একটু উর্বর হয়ে থাকে। তাই এই বাংলাদেশকে বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন রকম প্রকৃতি দেখতে পারি। সেই অনুসারে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। কোন স্থানের ভূমিরূপ বা অবস্থাকে সেই স্থানে ভূ প্রকৃতি বলা হয়। যে আমরা বলি ভূ প্রকৃতি কাকে বলে, কোন স্থানের ভূমিরূপ বা অবস্থানকে সেই স্থানে ভূ প্রকৃতি বলা হয়। আমাদের প্রত্যেকেরই তার এলাকা বা অঞ্চলের ভূ প্রকৃতি সহ নিজ নিজ দেশ অর্থাৎ সমগ্র বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল ছাড়া দেশের প্রায় সমগ্র অঞ্চলে নদীবাহিত পলি দ্বারা সমভূমি। এদেশের উপর দিয়ে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে। এগুলোর মধ্যে প্রধান প্রধান হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ইত্যাদি, কর্ণফুলী। এসব নদ নদী এর উপনদী অসংখ্য শাখা উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয়েছে। সাগরে মিশে যাওয়ার আগে এসব নদী তার পলি দিয়ে অঞ্চলকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে গড়ে তুলেছে। ভূমির অবস্থা এবং সময়ক্রমিক হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হলো পাহাড়ি অঞ্চল, আর একটা হলো পুরাতন পলল গঠিত সমভূমি অঞ্চল ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল। 3 ধরনের অঞ্চলে আমরা ভাগ করেছি: পাহাড়ি অঞ্চল, পলল গঠিত সমভূমি অঞ্চল আর সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল। দেখি আমরা কোন অঞ্চলটা কেমন। পাহাড়ি অঞ্চল। বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বে রয়েছে পাহাড়ি অঞ্চল। অর্থাৎ আমরা এখানে ম্যাপে দেখানোর চেষ্টা করেছি হলুদ রঙের অংশগুলো, এই অংশগুলো ইত্যাদি অংশগুলো আমরা পাহাড়ি অঞ্চল। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়ি এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। সম্ভবত টারশিয়ারি যুগে হিমালয় পর্বতমালা সৃষ্টির সময় মিয়ানমারের দিক থেকে আসা ধাক্কায় ভাঁজগ্রস্ত হয়ে এই অঞ্চল পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। তাই এদের টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। এই পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ে সমগ্রিত বলে ধারণা করা হয়। উত্তর পূর্ব অর্থাৎ সিলেটের অঞ্চলের তুলনায় দক্ষিণ পূর্ব রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়গুলো বেশ উঁচু। এইগুলোর গড় উচ্চতা 610 মিটার। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম তাজিং ডং, এটাকে বিজয় বলা হয়ে থাকে। এর উচ্চতা 1231 অর্থাৎ 1231 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড় চূড়ার নাম কেওক্রাডাং, এর উচ্চতা 1230 মিটার। দুটি পাহাড়ি বান্দরবন জেলায় অবস্থিত। এই বান্দরবনের ভিতরে অবস্থিত দুটি জেলা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলের আরো কিছু বর্ণনা। দক্ষিণ পূর্ব এই পাহাড়ি অঞ্চলের প্রধান নদী কর্ণফুলী, এখানে দেখছে কর্ণফুলী নদী, মাতামুহুরী, সাঙ্গু, হালদা ও নাফ। এই অঞ্চলের বিভিন্ন প্রকার বৃক্ষাবৃত। বৃক্ষরাজির মধ্যে শাল, সেগুন, করই, গর্জন, গজারি, চাপালিশ, মেহগনি, রাবার, জারুল, জামর, অর্জুন, চাম্বল ইত্যাদি উল্লেখযোগ্য। উত্তর পূর্ব দিকের পাহাড়গুলো বেশ উঁচু নয়, এদেরকে টিলা বলা হয়ে থাকে। টিলা, যে পাহাড়গুলো বেশি উঁচু নয় তাদেরকে টিলা বলে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের এসব ছোট ছোট পাহাড়গুলোতে বাংলাদেশের অধিকাংশ চা বাগান অবস্থিত। এই এলাকার নদীগুলোর মধ্যে সুরমা, কুশিয়ারা অন্যতম। অর্থাৎ এই অংশগুলো দেখছি আমরা, এখানে চা বাগান অবস্থিত এবং এখানে সুরমা, কুশিয়ারা নদীও এখানে অবস্থান করছে। এই হলো আমাদের পাহাড়িয়া অঞ্চলের ভিতরে বাংলাদেশের মাটিরূপ গুলো। এবার চলে আসি আমরা পুরাতন পলল গঠিত সমভূমি অঞ্চলগুলো। কোন অঞ্চলগুলো? মূলত বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী অঞ্চলে সুবিশাল বরেন্দ্র ভূমি, এখানে আমরা দেখিয়েছি বরেন্দ্র ভূমি। মধ্যভাগের ময়মনসিংহ, টাঙ্গাইল জেলার মধুপুর গড়, গাজীপুর জেলার ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাইয়ের উচ্চভূমি এই অঞ্চলের অন্তর্গত। প্লাইস্টোসিন যুগের শেষে বরফ গলা পানির উচ্চতায় বৃদ্ধির ফলে প্লাবন সৃষ্টি হয়ে এসব উচ্চভূমি গঠিত হয় বলে ধারণা করা হয়। বরেন্দ্র ভূমির আয়তন
9288 বর্গ কিলোমিটার, মধুপুর ও ভাওয়ালগড়ের আয়তন 4105 বর্গ কিলোমিটার, লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার। বরেন্দ্রভূমির উচ্চতা 6 থেকে 12 মিটার, মধুপুর ও ভাওয়ালগড়ের উচ্চতা 6 থেকে 30 মিটার এবং লালমাই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার। এই অঞ্চলের মাটির রং লাল ও ধূসর। মধুপুর ও ভাওয়ালগড়ের গজারি এবং শাল বৃক্ষের বন রয়েছে। আর সর্বশেষ আরেকটি অঞ্চলকে আমরা ভাগ করে নিয়েছি, সেই অঞ্চলটি হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল। অর্থাৎ আমাদের যে অঞ্চলগুলো আছে, বাংলাদেশি পাহাড়ি অঞ্চল এবং প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ ছাড়া বাংলাদেশ প্রায় সমগ্র অঞ্চল সাম্প্রতিককালের পলল সমভূমি। আমরা কিছুটা হলে দেখানোর চেষ্টা করেছি। এই সমভূমি ক্রমশ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢালু। এই অঞ্চল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নদী এবং এদের উপনদী, শাখা নদী বাহিত পলল মাটি দ্বারা গঠিত। এই সমভূমির গড় উচ্চতা 9 মিটার। বর্ষার সময় নদীগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতি বছর বন্যায় পানিতে এই অঞ্চল প্লাবিত হয়, ফলে জমিতে প্রতিনিয়ত পলিমাটি পড়ে নতুন নতুন ভূমি গঠন করে। এই মাটি অনেক উর্বর। এই হলো আমাদের 3 ধরনের মাটির সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বর্ণনা। এবার আসি আমরা যে এই যে 3 ধরনের ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী, মানুষের জীবনধারা, সাংস্কৃতিক এবং চারিত্র্যের বৈশিষ্ট্যের উপর কি প্রভাব ফেলে। অনেক সময় এখান থেকে বড় প্রশ্ন চলে আসতে পারে যে এই যে প্রকৃতিগুলো আমরা বললাম, সেটা আমাদের অর্থনৈতিক জীবনযাত্রার উপর কি প্রভাব ফেলে। আমরা আগেই বলেছি যে মাটির উপরে বা এলাকার শিল্পের উপরে জনজীবনের প্রভাব পড়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে কি প্রভাব পড়ে সেগুলো একটু দেখে নিই। বাংলাদেশে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পাহাড় থাকায় বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই সকল পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যা কৃষিকাজে বিশেষ করে ইরি এবং বোরো ধান উৎপাদনে ব্যাপক সাহায্য করে। পাহাড়ি অঞ্চলে রয়েছে বিশাল বনভূমি। এসব বনভূমি প্রচুর মূল্যবান কাঠ এবং ফল পাওয়া যায়। শাল, সেগুন, কড়াই, গর্জন, গজারি, চাপালিশ, মেহগনি, রাবার প্রভৃতি মূল্যবান কাঠের এই অঞ্চলে রয়েছে। পার্বত্য অঞ্চলের বাঁশ, বেত জন্মে, যেগুলো ওই অঞ্চলের কাগজ শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলে খনিজ সম্পদ, বিশেষ করে গ্যাস এবং তেলও পাওয়া যায়। পাহাড়ি ঢাল ও টিলাগুলো চাষের জন্য অত্যন্ত উপযোগী। অর্থাৎ পাহাড়ি যে জমিগুলো আছে, সেই জমিগুলোর ক্ষেত্রে আমাদের জীবনযাত্রা দেখছে যে এই উপকারগুলো আমরা পেয়ে থাকি। পাহাড়ি এলাকা খরস্রোতা, কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালের গড়ের কথা আমরা কিছুক্ষণ বললাম। লালমাই উচ্চভূমি থেকে প্রচুর মূল্যবান কাঠ ও ফল সংগ্রহ করা হয়। আর বাংলাদেশের বিশাল নদীবাহিত পলল মৃত্তিকা সমভূমি অতি সহজে কৃষি, শিল্প ও বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, যার ফলশ্রুতিতে এ সকল অঞ্চলে বহু শিল্প গড়ে উঠেছে। সমতল ভূমির দক্ষিণ পশ্চিমে বিশাল সুন্দরবন গড়ে উঠেছে। এখানে পাওয়া যায় সম্পদের মধ্যে প্রচুর কাঠ, মধু, পশু পাখি, বিশেষ করে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার উল্লেখযোগ্য। দক্ষিণে সর্ববৃহৎ সমুদ্র সৈকত ও সুন্দরবন সহ বাংলাদেশের অন্যান্য প্রাকৃতিক ঐতিহাসিক স্থান স্থাপনা দেখতে অসংখ্য দেশি বিদেশি পর্যটক এখানে এসে ভিড় করে। পাহাড়ি অঞ্চলের অধিবাসীগণ কৃষি এবং বসবাস যোগ্য সহজ নয় বলে এরা বেশ বলিষ্ঠ হয়ে থাকে, স্বাস্থ্যবান হয়ে থাকে, কর্মঠ, সাহসী, উৎসাহী এবং পরিশ্রম এবং কষ্ট সহিষ্ণু হয়ে থাকে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে। আর আমাদের সমভূমি অঞ্চলের লোকজন সাধারণত আমরা বলছি কৃষিকাজের উপরেই বেশি নির্ভরশীল হয়ে যায়। সুতরাং আমরা দেখছি যে ভূপ্রকৃতি কোনো অঞ্চলের অর্থনৈতিক কার্যাবলী, মানুষের জীবনধারা, সাংস্কৃতিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। যেমন এখানে ফসল উৎপন্ন করে থাকে, তার উপরে মানুষের আচার আচরণ, সংস্কৃতিও নির্ভর করে থাকে। এই হলো আমাদের আজকের পড়া অংশগুলো নিয়ে কিছু কথা। আমরা আপনাদের বাসার কিছু কাজ দিচ্ছি। যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আমাদের বইয়ের, নতুন বইয়ের অংশগুলো, পুরাতন বইতে ওই অংশগুলো আছে, সে অংশগুলো একটু দেখবেন আপনারা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বর্ণনা, কিছুক্ষণ আগে আমরা বর্ণনা দিয়েছিলাম, সেই বর্ণনা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা বড় প্রশ্ন আকারে আসতে পারে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর সংক্ষিপ্ত বর্ণনা, এখানে সংক্ষেপে 8টি বিভাগের আমরা বর্ণনা দিয়েছি, সে বিষয়গুলো আরেকটু দেখবেন, জানার চেষ্টা করবেন। বাংলাদেশের ভূ পরিকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায় সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমরা 3টি ভাগে ভাগ করার কথা বললাম এবং সে সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেওয়া হলো। অর্থনৈতিক কার্যাবলী, মানুষের জীবনধারা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর ভূ প্রকৃতির প্রভাব কি, লাস্টে যেটা বলা হলো, এরকম বিষয়গুলো দিয়ে আমাদের বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। বিষয়গুলো একটু মনোযোগ সহকারে
দেখবেন পুরাতন বইতেও এই বিষয়গুলো আছে, নতুন বইয়ের আলোকেই আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। বইটা একবার দেখলে আপনাদের বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আপনারা মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখলেন, এজন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পাঠে আবার দেখা হবে।